2008-এর নির্বাচনের পর থেকে যদি 100 রান ধরেন তাহলে 5 বছরে 100 রান করছে। তারপরে 2014 নির্বাচনের এরপরে আরও 100 রান করছে। তারপরে 2018 নির্বাচন, তারপরে আরও 100 রান করছে। তারপর 2024-এর নির্বাচন হইল। নির্বাচনের পর 29 সাল পর্যন্ত যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাইলে তো তারা আরও 100 রান করতো, কিন্তু সরকারের পতন হইতো না। আসলে কি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এই দ্বিদলীয় শক্তিগুলো কাজ করতেছে? বিরোধী দলকে, এই যে আজকে পার্লামেন্টের যে অবস্থাটা আছে সেই অবস্থানটাই কিন্তু বিরোধী দল কালকে ওয়াকআউট করছে, আমরা জানি। তার আগে জামাতের যে বিষয়টা আমরা বলতেছি, কাল ধরে যে কথাটা বলতেছি, আপনারা যদি লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আমাদের যারা ক্ষমতায় ছিল তার ভিতরে 3টা দল অন্যতম, বিশেষ করে যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। জাতীয় পার্টি একটা লম্বা সময় ছিল, অর্থাৎ এরশাদ সাহেব ক্ষমতা এসে যে পার্টিটা ফর্ম করলো 9 বছর ছিল, তারপরে তারা ক্ষমতায় যাইতে পারে নাই, কিন্তু একটা পিরিয়ড, একটা সময় সে নিয়ে গেছে। এই 3টা দলকে যদি আমি, তার ভিতরে জাতীয় পার্টি এখন আউট ধরতে পারেন, বাকি যে 2টা দল সেই দ্বিদলীয় শাসন ব্যবস্থার ভিতরে কিন্তু আমরা অলমোস্ট আসি। এবং এই দ্বিদলীয় শাসন ব্যবস্থার ভিতরে আপনি একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন যে এরা কনস্ট্যান্ট কিন্তু আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরোধী। আপনি আমাকে বলেন তো, স্বাধীনতা বিরোধী শক্তির বিরোধী একটা যে দুটো দল এবং তারা লম্বা সময় বাই রোটেশন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, বাট ফুল টার্ম 10 বছর ছিলেন। শেখ হাসিনা তো রাফলি 2 টার্মে বলতে পারেন, মানে একটানা 15 আর আগের 5-20 বছর। কনস্ট্যান্ট কিন্তু তারা স্বাধীনতা বিরোধী শক্তির বিরোধী ছিলেন। আবার যখন তারা কিছু কাজকর্ম করছেন তাদেরকে সাথে নিয়ে আন্দোলনও করছেন, তাদেরকে নিয়ে মন্ত্রীও বানাইছেন, এবং এদেরকে দমাইতে এমন পর্যায়ে গেছে যে এবার তারা বিরোধী দল হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তাদের বাসায় কিন্তু এখন বিরোধী দলের নেতার বাসায় বাংলাদেশের পতাকাতে কিন্তু 5 বছর থাকার কথা নিয়ম মোতাবেক। তাহলে এই যে স্বাধীনতা বিরোধী শক্তিটা বলতেছে সবাই, এটা কি আসলেই তারা স্বাধীনতা বিরোধী শক্তির বিরোধী, নাকি এটা কোনো রাজনৈতিক বিভাজন? তা না হলে যে দলটাকে পরাক্রমশালী রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের ভিতর থেকে এত বিরোধিতা করতে আজকে তারা কিভাবে 68টা সিট নিয়ে বিরোধী দলে আসে? নাম্বার 1। নাম্বার 2, এবার যে নির্বাচনটা হইল, এবারের নির্বাচনের আগেও কিন্তু জামাত বিরোধী, মানে জামাত বিরোধী বলতে আমি স্বাধীনতা বিরোধী শক্তির কথা বলছি। তা স্বাধীনতা বিরোধী শক্তি তারা যাদের ভোট ছিল 6-7% কিংবা সর্বোচ্চ 10%, চট করে যদি তারা 31% ভোট পেয়ে যায়, এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় যদি আপনি ওইভাবে ধরেন। তাহলে আমার এখন এই প্রশ্নটা হইল এই যে আসলে কি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এই দ্বিদলীয় শক্তিগুলো কাজ করতেছে, নাকি এটা পুরা দেশকে কাল ধরে একটা বিভাজন তৈরি করে রাখবে? তা না হলে আমি আবারও বলছি, রিপিট করতেছি, সবাই এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, অন্তত বিশাল দলগুলো। সেক্ষেত্রে আজকে তারা 68টা সিট কেন পাইলো, কিভাবে পাইলো? তাহলে তাদের বিরোধিতাটা কি? আমার এখানে একটা প্রশ্ন আমি রেখে গেলাম, এটা নিয়ে চিন্তা করতে হবে। তা নাহলে আমরা যদি এইভাবে চলতে থাকি, প্রশ্ন রাখলাম, এই বিএনপির প্রতিনিধি আছেন মনে করেন, ইনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, প্লাস আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম যে ঘটনাটা কোথায়? আপনারা সবাই বিরোধী, তাহলে আপনার কীরকম, এটা কি দেখানো লোক বিরোধী কিনা, দেখানো বিরোধিতা কিনা? তা না হলে আজকে যারা ক্ষমতা আছেন তারাও কিন্তু আবার বলছেন তারা 12-13 বৎসর যাবৎ আন্দোলন করতেছেন ওই সরকারের বিরুদ্ধে, পতিত সরকার, তারাও কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল। এবং সম্প্রতি একটা কথা অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে পার্লামেন্টে বলেছেন যে জুলাই অভ্যুত্থান যে ছাত্ররা ক্লেম করে, ভাবটা এরকম যে আমরা যে 300 রান করলাম, তারপরে 2 বলে 12 রান করার পর টোটাল কৃতিত্বটা তারা নিচ্ছে, এই কথাটা আছে। সেই বিষয়টা আমি একটু জবাব দিতে চাই, বলতে চাই, আপনারা যদি লক্ষ্য করবেন 2008-এর নির্বাচনের পর থেকে যদি 100 রান ধরেন তাহলে 5 বছরে 100 রান করছে। তারপরে 2014 নির্বাচনের এরপরে আরও 100 রান করছে। তারপরে 2018 নির্বাচন, তারপরে আরও 100 রান করছে। তারপর 2024-এর নির্বাচন হইল। নির্বাচনের পর 29 সাল পর্যন্ত যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাইলে তো তারা আরও 100 রান করতো, কিন্তু সরকারের পতন হইতো না।
সব ক্রিকেট খেলায় দেখবেন যে লাস্টে এমন একটা সিচুয়েশন থাকে যে কখনো কখনো 1 বলে 3 রান কিংবা 5 রান করতে হয়, এরকম খেলা আছে কিন্তু, এবং সব উইকেট হারাই ফেলছে, একটা মাত্র উইকেট রয়েছে যে নাকি বল। আন্দালিব রহমান পার্থ তো সেই কথাই বলেছেন যে আমি সেটাই বলতেছি। তো এখন লাস্ট উইকেটে যেটা দলের লাস্ট উইকেট এবং সে মূলত বলার, তার উপরে নির্ভর করছে টিমের গেম, 3 রান দরকার কিংবা 5 রান দরকার, বল বাকি একটা, সে চট করে হয় 4 নয় 6 পিটাইলো, এটাকে বলে জয়সূচক রান। টোটাল কৃতিত্বটা তখন তার। কেননা ওই প্রসেসে যদি বিএনপি ওই 24 এই আন্দোলনটা না হইতো, তাহলে তারা আরো 5 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, বড়দের আরো 100 রান করতো। সেখানে মাঠের জনগণও তো উৎসাহটা দিয়েছে আপনার রানটা করবার জন্য, রানটা তুলবার জন্য। সেটাই তো বলতেছি যে আপনার রানটা তো নিতে হয়েছে, এই যে রানটা নিয়েছেন সেটার কৃতিত্ব কিন্তু আপনি ছাড়তে পারবেন না। যেমন ফুটবল খেলে 2 দল, খুব সুন্দর ফুটবল খেলে, বলে এ দল সমস্ত মাঠটাকে কন্ট্রোলে রাখছে 90 মিনিট, কিন্তু বি দল 2টা সুযোগ পেয়ে 2টা গোল দিছে, ফলাফল কিন্তু বি দল বিজয়ী। এটা মাথায় রাখতে হবে। এইবার আসেন সংবিধান যে ছুঁড়ে ফেলার কথা, সংবিধান ছুঁড়ে ফেলার কথা মানে জামাত বলছে কিনা আমার জানা নাই, বাট এনসিপির যারা ছাত্ররা তারা বলছিল তা নতুন সংবিধান করবে। সেই বিতর্কে এখন আর যে লাভ গিয়ে না, কিন্তু আসছি আমরা গণভোটে সংবিধানের মোতাবেক। এখন গণভোট যখন আমরা করলাম, ফাইনালি কিন্তু আমরা গণভোটে রাজি হয়েছি, যেভাবেই হই না কেন রাজি হয়েছি। রাজনীতির থিওরি কেন, ব্যক্তিগত জীবনেও আপনি যে কথা দিবেন যে আপনাকে আমি এই কথাটা দিলাম, এই কথা না রাখলে কিন্তু কৈফিয়ত দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই যে গণভোটে আসার পর কিন্তু এই গণভোটে সবাই রাজি হয়ে গণভোট করছি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো গণভোট বাস্তবায়ন হচ্ছে না, এবং গতকালকে আমরা শুনলাম এর যে মেয়াদের মধ্যে এটাকে এফেক্টিভ করার কথা ছিল সেই মেয়াদও পার হয়ে গেছে, সুতরাং গণভোট আর বাস্তবায়ন হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই গণভোট যে বাস্তবায়ন হইল না, এই দায়টা কার? এই দায়টা আপনি যদি আমার বিবেচনায় করতে বলেন, আমি সেই যে আদেশ বলে গণভোট হইল সেই আদেশের 10 নম্বর অনুচ্ছেদটা আপনাকে পড়তেছি, জাস্ট এই বেশি না, 1-1.5 মিনিট লাগবে। বলা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। কোন পরিষদ? সংস্কার পরিষদ। তাহলে এটা আহ্বান করছে কে? রাষ্ট্রপতি। যে পদ্ধতিতে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন, একই পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। তাহলে রাষ্ট্রপতি এটা করেন নাই। রাষ্ট্রপতি কিন্তু সংসদ অধিবেশনের আহ্বান করছেন, কিন্তু পরিষদের জন্য উনি আহ্বান করেন নাই। এই যে পরিষদের জন্য আহ্বান করেন নাই, তাহলে এটা তো রাষ্ট্রপতির নিজের আদেশ, এর বরখেলাপ উনি নিজে করলেন। এটার দায় কে নিবে? আপনার এই সিদ্ধান্তের কারণে আজকে যে গণভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হইল, এটার দায়টা কে নিবে?